80 বছর বয়সে এইভাবে দেখো কত কেজি মাথায় নিয়ে হেঁটে আসছে কয়েক কিলোমিটার। কাকু যে বাংলাদেশ থেকে এখানে এসছে তখন 23-24 বছর বয়স, এক মেয়ে, সেও বাংলাদেশে থাকে। তো এই যে বাংলাদেশে এত ঝামেলা হচ্ছে, এটা নিয়ে কোনো ভয় আছেন? গরুর মাংস বাড়িয়ে নিয়ে দেশে গরুর মাংস খাইতে হবে, মুসলমান হতে হবে। আমরা 3 বোন, বড় দিদির বিয়ে হয়ে গেছে। ছোটবেলা আমরা দুধ ঘোল খেয়ে মানুষ। সত্যি সত্যি এগুলো হচ্ছে নাকি? হ্যাঁ সত্যি সত্যি আছে, সত্যি সত্যি হচ্ছে, মিথ্যা না। ঝড়খালি, এই যে আমাদের ঝড়খালি বাস। এতটা জঘন্য রাস্তা, চুনাখালি, ধামাখালি, গদখালি, এদিকে কোথাও নেই। ছোট বোন কি করে? ছোট বোন দুধু খায়। এই বাজারটা বালিখাল বাজার, আমার পেছনে দেখতে পাচ্ছ এরকমই দোকান আছে। এখানে আসার জন্য অয়ন এত বায়না করছিল। এনার বয়সের লোক আমার দাদু হওয়া উচিত, বাট এনাকে দেখে আমার কোনো অ্যাঙ্গেল থেকে দাদু মনে হচ্ছে না। সুন্দরবন নদীর কোনো জল এত পরিষ্কার হয় আমার চোখে প্রথমবার পড়ছে। ওয়াও। আর একটা জিনিস আছে, এখন এই ভারত সরকারের এখন 3টি জেলা পাওনা আছে জায়গায়। কোন কোন জেলা? এখানে হাত রুটি খাওয়ার লোকজন পাওয়া যায়? হ্যাঁ। সকালবেলা আমার খুব ইচ্ছে হাত রুটি খাওয়ার, কোথাও পায় না। আমার বাবা 2-10 জন লোক চাপি ধরলে নড়তে পারতো না, ওরা 4 কিলো চালে পান্তা খাইতো। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি আবারও চলে এসেছি ক্যানিংয়ে। আজ আমার গন্তব্য আজ ঝড়খালি। আর এই ঝড়খালিতে যাওয়ার জন্য আমাকে বলেছিলেন অনেক দিন আগে পিঙ্কি ম্যাডাম, হাওড়াতে থাকেন। আর রিসেন্টলি বেশ কয়েকবার বলছে অয়ন। তো এদের কথা অনুযায়ী আমি যাচ্ছি আজকে ঝড়খালিতে। তো ক্যানিং থেকে বাসে যেতে হয়, এখন বাজে 6:45। আর এখান থেকে আমাকে বাসে যেতে হবে, সামনেই বাস স্ট্যান্ড, বাস দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো ফলের দোকানগুলোতে প্রচুর চিৎকার চেঁচামেচি, সবাই যার যার ফল বিক্রি করার জন্য ব্যস্ত। এটা ধামাখালির জন্য এই বাস দাঁড়িয়ে আছে, আর আমার বাস সম্ভবত সামনে দাঁড়িয়ে আছে। আর আজকে রোববার, প্রচুর মানুষ ট্রেনে এসছে। উইকডেজে কিন্তু ট্রেনে এত ভিড় থাকে না এই সকালটাতে, বাট আমি যতবার উইকেন্ডে এসেছি, স্যাটারডে হোক বা সানডেতে, প্রত্যেকবারেই কিন্তু ট্রেনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড়, ঠিকঠাকভাবে বসে যায় না। তো আমি জাস্ট ট্রেন থেকে নেমে দৌড় দিলাম। সামনেই আমাদের বাস দাঁড়িয়ে আছে, 3টে বাস দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না কোন বাস কোথায় যাবে। ও দাদা চলেন, চুনাখালি যাচ্ছে নাকি ঝড়খালি? এই যে আমাদের ঝড়খালি বাস। বাস দেখো পুরো ফাঁকা, বাট একটু পরেই কিন্তু এখানে পুরো প্যাকটা হয়ে যাবে, বসার সিট পাওয়া যাবে না। এখন 7:10 হয়েছে, আমাদের বাস ছেড়ে দিয়েছে ক্যানিং স্টেশন থেকে। আমরা সোনাখালিতে চলে এসেছি। সোজা গেলেই সোনাখালি বাজার, সোনাখালি জেটিঘাট, সোজা রাস্তাটা। আর আমরা বাঁ দিক দিয়ে এদিক দিয়ে যাবো, গিয়ে নদীর ওপর দিয়ে যে ব্রিজ আছে সেই ব্রিজ ধরে যাব। আর এই মুহূর্তে আমাদের বাসের পরিস্থিতি দেখতে পাচ্ছ, খুব একটা প্যাসেঞ্জার নেই। অন্যান্য জায়গা থেকে মানে ধামাখালি বা চুনাখালি বাসে যেমন ভিড় হয়, এই গদখালি বা ঝড়খালির বাসে তেমন ভিড় হচ্ছে না। আর পিছনে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। সোনাখালি মেন বাজার আমার ডান দিকে, ওই মোড় থেকে আসা যায়, বাট মেন বাজারটা হচ্ছে আমার ঠিক এই দিকের পোর্শনটা। জাস্ট ওপারে হচ্ছে বাজার প্লাস সোনাখালির যে ঘাট, যেখান থেকে টুরিস্টরা বোটে ওঠে, সেই ঘাট কিন্তু জাস্ট ওপারটাতে। এর আগের সোনাখালিতে যখন আমি আসছিলাম তখন এরকম বাসের সামনে বসেছিলাম, এই পাশের সিটে বসেছিলাম, আর বলছিলাম যে ঠিকঠাক বসতে পারছি না, অসুবিধা হচ্ছে। তো সেই ভিডিওতে এক দাদা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে শীতকালে নাকি এই জায়গাটা খুব ভালো জায়গা, কেন কি নিচে ইঞ্জিন আছে, গরমে মজা পাওয়া যায়। বাট আজকে যে বাসে বসেছি সেই বাসে আমার পাহাড়টা জমে যাচ্ছে ঠান্ডায়। তার কারণ হচ্ছে সামনে সম্ভবত এর নিচে ভেন্টিলেটার আছে আর কি, ফুটো ফাটা আছে, তো সেখান থেকে ফুরফুর করে হাওয়া আসছে, আমার পাহাড়গুলো জমে যাচ্ছে ঠান্ডায়। আর কথা বলতে বলতে আমরা এখন সোনাখালি বা বাসন্তীর যে ব্রিজ, সেটাই এই যে আমার সামনে। অনেকে মেনলি এটাকে বাসন্তী ব্রিজ বলে সবাই জানে টানে, বাট এই পারে হচ্ছে সোনাখালি, আর জাস্ট নদীর ওপারেই হচ্ছে বাসন্তী। তোমরা যারা আমার এই সোনাখালি বা বাসন্তীর ভিডিও দেখোনি, আমার চ্যানেলে আছে, দেখতে পারো 4-5টা ভিডিও পেছনে। আর খুব বেশিক্ষণ সময় লাগে না
ক্যানিং থেকে এই সোনাখালি বা বাসন্তী আসতে। আর এখান থেকে ঝড়খালি মোটামুটি 1 ঘন্টার আশেপাশে লাগবে। আর ঝড়খালিতে আমি প্রথমবার যাচ্ছি, এর আগে কখনো যাইনি। আর জায়গাটা কেমন সেই সম্পর্কে ধারণাও আমার একটা নেই, তো জানি না আজকের ভিডিওটা কেমন হবে। অন্যান্য জায়গায় যাওয়ার আগে আমি গুগল সার্চ করি, বিভিন্ন জায়গার নামটা আমি জানি, কীভাবে যেতে হয় সেগুলো জানি টানি। বাট এখানে কোথায় যাব এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো যেহেতু বলেছে পিঙ্কি ম্যাডাম প্লাস অয়ন, তো এনাদের কথা অনুযায়ী যাচ্ছি, এনাদের কথা রাখার জন্য যাচ্ছি। তো দেখা যাক কী হবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। সামনে যে মোড়, আমরা যাব ডান দিকে ঝড়খালি, আর বাঁ দিকে যদি যাওয়া যায় তাহলে কিন্তু গদখালি, মানে গোসাবার দিকে যাওয়া যায় এই রাস্তা থেকে। এর আগে তোমরা দেখেছো আমি সাতজেলিয়ায় গেছি বা বালিদ্বীপে গেছি। গোসাবার দিকে যেতে গেলে গদখালি হয়ে যেতে হয়, সেই গদখালি যেতে গেলে ওই রাস্তা। আর আমরা এখন যাচ্ছি ঝড়খালি, তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমার বাঁদিকে যে স্কুল দেখতে পাচ্ছ, সুন্দরবন আদর্শ বিদ্যা নিকেতন। আর কন্ডাক্টর এই স্টপেজের নাম বললে ডাকছে যে সুন্দরবন সুন্দরবন। তো পেছনে যে স্কুল দেখতে পাচ্ছ, এই স্কুল হচ্ছে সুন্দরবন স্কুল। এই প্রথম কোনো সুন্দরবনের নামে স্কুল দেখলাম। আর স্কুলের সামনে বেশ বড় সড়ো একটা মাঠ দেখতে পাচ্ছি, অনেক বড় সড়ো। আর এদিকে রাস্তা পিচের রাস্তা না, ইটের রাস্তা, কংক্রিটের যে সমস্ত ইট, সেই ইট বিছানো রাস্তা, ঠিক যেমনটাই। আর আমাদের বাস দেখো, এখনও দূরে 1 ঘন্টার মতো সময় লাগবে ঝড়খালি পৌঁছতে। তার আগে আমাদের বাসের পরিস্থিতি পুরো ফাঁকা হয়ে গেছে। সুন্দরবনের কোনো বাসে এইভাবে শুয়ে শুয়ে যাচ্ছি, আমার পাশে কন্ডাক্টর কাকু বলছে মাঝে মাঝে 2 জন করে যায়। হ্যাঁ, এখানে এই যে ভাড়া, সেটা তেল খরচা আপনাদের থাকে? লসে রান হয়, মানে লসে রান করতে হয়। ভাবো এত বড় বাস, তার তেল খরচা আছে, 2 জন এমপ্লয়ি আছে, তো তাদের খরচা কীভাবে উঠাবে সেটাই আমি ভাবছি। এই মুহূর্তে বাসে দেখো কয়েকজন, মানে 7-8 জন খুব বেশি হলে কাস্টমার আছে, মানে প্যাসেঞ্জার। আরও কিন্তু আধা ঘন্টার মতো লাগবে যেতে, না আধা ঘন্টা আর 10-15 মিনিট লাগে। আচ্ছা, আরও 10-15 মিনিট রাস্তা। তো এদিকে বাস মালিকদের অবস্থা খুব খারাপ আমার মনে হয়। উনি বলছে যে এর আগে একটা বাস এসছে ক্যানিং থেকে ঝড়খালি, মাত্র নাকি 4 জন প্যাসেঞ্জার ক্যানিং থেকে নিয়ে এসে ঝড়খালি। তো আমি বললাম বাসের মালিক তো বাস বিক্রি করে পালিয়ে যাবে, বলছে বিক্রি হয়ে গেছে। আগে নাকি 22টা গাড়ি ছিল এই রুটে, এখন মাত্র 16টা আছে। নর্মাল 4 চাকায় দেখি প্রাইভেট কারগুলোতে হর্ন থাকে স্টিয়ারিংয়ের এই সাইডে বা এই সাইডে বা মিডিল পোর্শনে। যদিও এই গাড়ির আগেও ছিল, এখানে হর্নের সিম্বল আছে দেখতে পাচ্ছ। তো আমি দাদাকে অনেকক্ষণ ধরে দেখছি, অনেকটা হাত বাড়িয়ে ওনাকে হর্নটা বাজাতে হচ্ছে তোমাদেরকে। তো ওনাকে প্রায় হাতটাকে এইভাবে বাড়িয়ে তারপর হর্নটা বাজাতে হচ্ছে। অসুবিধা হয় না? অভ্যাস হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, তো এনাদের সেটিং হয়ে গেছে। তো এইখানে থাকলে তো সুবিধা হতো নাকি? এখানে থাকলে অনেক সময় সুবিধা হয়, এটা সুবিধা, এটা খুলে দিয়েছে। আচ্ছা, এই যে হাওয়ার টিটি হরেনটা, হ্যাঁ হ্যাঁ, টিটি হরেনটা এখানে থাকে, বুঝলে, সেটা খোলা আছে। আচ্ছা, ওই হর্নটা ভালো না? হ্যাঁ, এটা প্রেসার হরেন, এটাই ভালো। আচ্ছা আচ্ছা, তো এইটার সাথে মানে স্টিয়ারিংয়ের সাথে যে হর্নটা থাকে বাই ডিফল্ট বলা যায়, তো সেই হর্নের আওয়াজ অতটা ভালো হয় না আর বাসের জন্য। তো সেই হর্নগুলো আর কি ছোটো ছোটো হয়, অল্প অল্প আওয়াজ হয়। ওই হর্নগুলো একটু হেভি হর্ন, ওগুলো দাম নিশ্চয়ই বেশি ওগুলোর থেকে। তো অনেক প্রেশার হর্ন, অনেক জোরে আওয়াজ হয়, কেন কি বাস অনেক জোরে চলে পাড়াঘাটের রাস্তা দিয়ে। সামনের বাচ্চাদেরকে, পাড়ার মানুষজনদেরকে, সামনের গাড়িদেরকে মানে অ্যালার্ট করতে গেলে একটু হেভি হর্ন দরকার, তার জন্য এই ধরনের হর্নগুলো কাজে লাগে। ও, আমরা কথা বলতে বলতে চলেও এসেছি ঝড়খালি যে বাস স্ট্যান্ড। এই যে দেখতে হচ্ছে ঝড়খালি বাস স্ট্যান্ড, বাস দাঁড়িয়ে আছে সামনে। ঝড়খালি চলে এসেছি। আমাদের বাস ছেড়েছিল 7:15, এখন বাজে 8:15। 1 ঘন্টা লাগলো তো? 1.5 ঘন্টা বললেন? লোক নেই তো, কি কটায় ছেড়েছি আমি? 7:15 নাগাদ, 7:15 রেখে দিলাম। 7:15, 1 ঘন্টার মধ্যে চলে এলাম। হ্যাঁ, একটু টান এসছি, গাড়ি কম আছে। ও আচ্ছা আচ্ছা, 1.5 ঘন্টার টাইম। 1.5 ঘন্টার জার্নি আমরা 1 ঘন্টায় কমপ্লিট করলাম। ধন্যবাদ দাদা। আর ঝড়খালির ঠিক
বাস স্ট্যান্ড আমার পেছনে। ওয়েলকাম টু ঝড়খালি। আমি পেছনের ওই বাস থেকে নামলাম, আর আশপাশের বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি। এখানে এক বাস কার দিয়ে রেখে দিয়েছে, জাস্ট এখনই ছেড়ে যাবে এখান থেকে। আর সামনে বেশ কিছু টোটো দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে, বেশ কিছু দোকানপাট দেখতে পাচ্ছি। আর আমি ভাবছি দিনের শুরু ব্রেকফাস্ট বা লাঞ্চ যাই বলি না কেন এই 8টার সময় সেরে নিই। দেখি এখানে খাবার কিছু পাওয়া যায় কিনা একটু হেভি টাইপের। এখানে একটা মাছের দোকান দেখতে পাচ্ছি বেশ বড়, ইভেন এখানেও বেশ বড় দোকান। তো এগুলো দোকান না আরও বুঝতে পারছি না, বেশ অনেক অনেক মাছ বিক্রি হচ্ছে। বলছি এগুলো কি আড়ত না দোকান? এই দোকান দোকানে এত মাছ? এখানে দোকান দেখো, দোকানে কতগুলো মাছ দেখো, বড় বড় সাইজের মাছ, রুই, কাতল, তেলাপিয়া, ভোলা, বিভিন্ন ধরনের মাছ বেশ বড় বড় সাইজের। এই একটা দোকান, ইভেন এগুলো এই একটা দোকান, উল্টো দিকে একটা দোকান। আমি তো ভাবছিলাম আড়ত হবে, আড়ত ছাড়া এত মাছ আমি কোনো দোকানে দেখিনি। মাছের দোকানে মানে কেজি হিসেবে এন কাস্টমারকে, সাধারণ মানুষ যে দোকান থেকে কেনে সেই দোকান, এত বড় দোকান আমি দেখিনি, মানে এত মাছ একটা দোকানে। এখানে একটা খাবারের দোকান দেখতে পাচ্ছি। কি বিক্রি করেন এখানে? কি আছে খাবার? খাবার কি আছে এখানে? রুটি মানে হাত রুটি? সকালবেলা আমার খুব ইচ্ছে হাত রুটি খাবার, কোথাও পায় না। এখানে কি সৌভাগ্য, হাত রুটি পাওয়া যাচ্ছে। হাত রুটির সাথে আর কি আছে? দেখছি এখানে হাত রুটি বানাচ্ছেন, বেশ গরম গরম। তো এখানে হাত রুটি খাওয়ার লোকজন পাওয়া যায়? হ্যাঁ, তো এখানে দেখি সব আসবে। ম্যাক্সিমাম লোকজনকে দেখিয়ে দেখি ওই পেটাই পাওয়াটা খেতে ব্যস্ত। না অনেকে খায়, নাই আমরা বানাবো কেন বলো? ও আচ্ছা আচ্ছা। না আমি দেখেছি সুন্দরবন অঞ্চলে ম্যাক্সিমাম জায়গায় দোকানে, মিষ্টি দোকান বলো বা অন্যান্য খাবারের দোকান, পেটাই পাওয়াটা, ঘুগনি আর আলুর দম টাইপের কিছু, আর না হলে মুড়ি থাকে। তো এটাই আমার প্রথম চোখে পড়লো যে এখানে হাত রুটি বানাচ্ছেন। আচ্ছা ভালো, হাত রুটি তো খাওয়া ভালোই, আমার ভালো লাগে। আচ্ছা 2 বছরের দোকান এটা? আচ্ছা আচ্ছা, এই দোকানটা 2 বছরের দোকান এই ঝড়খালি বাজারে। আর এক কাকিমা এখানে বসে বসে সকালে, এটা কি বাড়ির খাবার? আচ্ছা এখানে ভাতও পাওয়া যায়? ও আচ্ছা আচ্ছা, এখানে মাছ মাংস মানে দুপুরের খাওয়া দাওয়ারও এখানে হয় আর কি। তো ইনি এখানে ওলকপি আছে, এখানে পুঁই শাকের কি বলে, বিউলি না বিটুলি অনেকে বলে? বিটুলি বলে। আপনারা কি বলেন? আমরাও ওই বলি। আচ্ছা বিটুলি বলে, কে বিবলি বলে অনেক। আচ্ছা আচ্ছা, আপনারা কি বলেন? আর বিটুলি ছাড়া একটা কি বললেন? ওই বিটুলি, বিবলি বলি। বিবলি, আচ্ছা আচ্ছা। তো এটাকে আমি বিটুলি বলে জানতাম। হ্যাঁ আচ্ছা, পুঁই শাকের ডিম বলে আমার জানা নেই, আমি বিটুলি বলে জানতাম আর কি, শুনেছিলাম কোনো এক জায়গায়। সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেলে রুটি, ঘুগনি, ডিম সিদ্ধ। আর সকাল সকাল এত হেভি খাবার না এই প্রথমবার খেলাম, মানে সুন্দরবন ঘুরতে যাওয়ার ক্ষেত্রে। এখনও পর্যন্ত জানি না আমি কোথায় যাব, অবশ্যই সঙ্গে থাকো। কোথায় যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো। ঠিক ঝড়খালি যে বাজার, এরকম একটা 4 রাস্তার মোড় দেখতে পাচ্ছি। আমি এলাম এই পেছন দিয়ে, আমার এদিকে একটা রাস্তা, সামনে এদিকে একটা রাস্তা নেমে যাচ্ছে নিচে, আর একটা রাস্তা এদিকে যাচ্ছে। তো একটু ম্যাপটা দেখিনি কোথায় যাব, তারপর জানাচ্ছি তোমাদেরকে, সঙ্গে থাকো। তো আমি ডিসাইড করলাম বালিখাল বাজার ফেরিঘাট বলে একটা ঘাট আছে, সেই ঘাটে যাব। আর আমার পেছনের যে সমস্ত অটো আছে এরা কেউ যাবে না। আমার ঠিক সামনে এদিকে টোটো বা অটো লাইন আছে, ওখান থেকে আমাকে অটো নিতে হবে। আর অ্যাকচুয়ালি ওখানে যাওয়ার উদ্দেশ্য, মানে ওখানে যাওয়ার একটা কারণ হচ্ছে, এক ভাই বেশ অনেক দিন ধরে বায়না করছে যে উত্তম দা ওখানে যাও, ওখানে যাও, কি সমিতি ঘাট এরকম কিছু একটা বলছিল। তো আমি গুগল ম্যাপে কিন্তু সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো আমি এখানে এসে জানলাম ওইটাকেই, যে বালিখাল বাজার বা ফেরিঘাট, ওটাকেই আর কি ওই সমিতি ঘাট বলে আর কি এখানকার লোকজন। আর ওখানে যেতে গেলে এখানে দেখতে পাচ্ছ অটোর লাইন আছে, আমার বাঁ দিকে বেশ কিছু অটো আছে, আমার ডান দিকে বেশ কিছু অটো আছে। এই যে বালিখাল বাজারে ওদিকে কে কোন অটো যায়? বালিখাল বাজার? হ্যাঁ বালিখাল ওটা যায়, এই পেছনের অটো। দশ 15 মিনিট ওয়েট করার পর আমাদের অটো ছাড়লো। ঝড়খালি স্ট্যান্ড থেকে 9 থেকে 10 কিলোমিটারের আশেপাশে ডিস্টেন্স বালিখাল যে বাজার। আমরা এখন বালিখাল বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যখন থেকে এই গাড়িতে উঠেছি আমাদের গাড়ির স্পিড 10 থেকে 15-এর বেশি গেছে বলে আমার মনে হয়।
রাস্তা এতটা বাজে, একেবারে জঘন্য রাস্তা। সুন্দরবনের বিভিন্ন জায়গায় গেছি, মানে এই সমস্ত হচ্ছে ট্যুরিস্ট স্পট, বিভিন্ন বাইরের মানুষজন এখানে যাওয়া আসা করে। তো এখানকার যিনি এমএলএ এমপি এরা কি করে জানি না, ঘুমায় আমার মনে হচ্ছে। রাস্তাঘাট দেখো 10-এর ওপরে কিন্তু ওঠেনি আমাদের, যা তো অবস্থা। এতটা জঘন্য রাস্তা, চুনাখালি, ধামাখালি, গদখালি, এদিকে কোথাও নেই। ওদিকে রাস্তা একবারে ঝাঁ চকচকে রাস্তা। সামনে যে 3 রাস্তার মোড়, আমরা পেছন থেকে এলাম, ডান দিকে যাচ্ছে ঝড়খালি ঘাট। আর আমরা এখন যাচ্ছি যে বাঁদিকে টার্ন নিলাম, আমরা এদিকে যাচ্ছি বালিখাল, বালিখাল বাজার বা বালিখাল যে ফেরিঘাট বা বিচ, সেই বিচের দিকে। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, ঢালাই করা রাস্তা, বেশ ভালো লাগছে। একটু আগে যে রাস্তায় ছিলাম একেবারে জঘন্য রাস্তা। পাশের দাদা বলছেন বিগত 4 বছর ধরে ওই রাস্তার হাল এমনই। আর 4 বছর ধরে এই দিকে, মানে বিশেষ করে ঝড়খালির উদ্দেশ্যে তেমন কোনো ট্যুরিস্ট আসছে না। বিগত 4 বছর আগে যে পরিমাণের ট্যুরিস্ট এদিকে আসতো, সেই রকম পরিমাণের ট্যুরিস্ট আসা বন্ধ করে দিয়েছে। এত রাস্তা খারাপ থাকলে কেউ আসবেও না। তো এখানকার এমএলএ বা এমপি বলো বা পঞ্চায়েত প্রধান যারা আছে, মানে নেতা মন্ত্রীরা যারা আছে, তারা এদিকে দেখা উচিত ছিল। বাইরের লোকজন এদিকে ঘুরতে আসবে, এখানকার স্থানীয় মানুষজনের কিছু আয় উন্নতি হবে। তো রাস্তা খারাপ থাকলে এখনও 2-4 জন যারা আসছে, তারাও যখন গিয়ে তাদের রিলেটিভদেরকে, বন্ধুবান্ধবদেরকে জানাবে যে বাজে রাস্তা কেউ যাস না, আর কেউ আসবেও না। এই সমস্ত লোক যারা গাড়ি চালিয়ে রুটি রোজগার করে, যারা কিছু দোকান দিয়ে আর কি কিছু খাবার দাবার বিক্রি করে তাদের রুটি রোজগার হয়, তাদের রুটি রোজগার পুরো বন্ধ হয়ে যাবে। আমার মনে হয় এখানকার নেতাদের দেখা উচিত। আর এখন যে রাস্তায় যাচ্ছি সেটা যদিও এরকম ঢালাই করা রাস্তা, তো এটা পাড়ার রাস্তা বা গ্রামের রাস্তা, এদিকে তো তেমন বাইরের লোকজন আসে না। এখানে ভালো খারাপ হলে ওই এফেক্টটা পড়বে না। আমার বাঁদিকে দেখতে পাচ্ছি বেশ একটা স্কুল আছে, আর তার সামনে বেশ অনেকটা বড় মাঠ। এত বড় মাঠ, স্কুলের মাঠ আমার চোখে পড়েনি এর আগে কোথাও। আমাদের স্কুলগুলোতে মাঠ ছিল, বাট এর 3 ভাগের 1 ভাগ সম্ভবত। এই স্কুলের মাঠ দেখ, ও মাথা থেকে তো ও মাথা পর্যন্ত। তো আমরা 15-20 মিনিট বা 25 মিনিট লাগলো মনে হয় জার্নি করে আমাদের গন্তব্য যে বালিখাল বাজার, সেই বাজারে চলে এসেছি। ভাড়া কত দাদা এখানে? 25 টাকা। ঝড়খালি বাজার থেকে এখানকার ভাড়া 25 টাকা। এই বাজারটা বালিখাল বাজার। আমার পেছনে দেখতে পাচ্ছ এরকমই দোকান আছে। আর সামনে যদি দেখো, সামনের পরিস্থিতি ঠিক এমনই, বেশ কিছু টুকিটাকি দোকানপাট বসেছে। ডান দিকে বেশ কিছু টুকটাক দোকান খোলা আছে, তবে ম্যাক্সিমাম দোকান বন্ধ দেখতে পাচ্ছি, ঝাঁপ বন্ধ। আমার বাঁ দিকেও বেশ কিছু দোকানপাট আছে। আর আমি যাব সামনে বালিখাল যে ঘাট, সেই ঘাট পর্যন্ত। তো এখান থেকে 1 কিলোমিটারের আশেপাশে রাস্তা। তো আমি এই রাস্তাটা হেঁটে যাব, যার জন্য আমি এখানে নেমে গেলাম অটোতে। যদিও অটো সামনে যায় না, অটোর লাস্ট স্ট্যান্ড এটাই। পেছনের বাজারটা ভাবলাম একটু ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে, বাট অনেক জোরে মাইক বাজছে, তাই সম্ভব হলো না। তো কিছুটা হেঁটে আসার পরে আমার পেছনে দেখতে পাচ্ছ এই রাস্তার দুধারেই বেশ কলা বাগান, প্রচুর পরিমাণে কলা বাগান রাস্তার দুধারে। আমার বাঁ দিকে, ইভেন আমার ডান দিকে, ইভেন সামনেও দেখতে পাচ্ছ বেশ। আর অনেক গাছে কলার কাঁদিও ঝুলছে দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে কলা। মানে এত পরিমাণে কলা গাছ সুন্দরবন অঞ্চলে খুব একটা দেখিনি আমি যখন রানাঘাট গেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে, ওখানে তো বিশাল বড় বড় কলা বাগান দেখেছিলাম, মানে বিশাল বড় বড়। তো সেই তুলনায় এটা ছোট, যদিও ছোট, বাট এখানকার তুলনায় এই জায়গাটা বেশ অনেক কলা বাগান। আমি এত জায়গায় ঘুরে বেড়াচ্ছি সুন্দরবনে, এই প্রথম আমার চোখে পড়লো সর্ষে গাছ। আর এই বাগানে দেখো সর্ষে গাছের যে ফুল হয়েছে, কি সুন্দর লাগছে ফুলগুলো, ওয়াও। আমি এই ধরনের গাছ দেখি বাংলাদেশে প্রচুর পরিমাণে, জায়গার পর জায়গা, মানে বিঘার পর বিঘা শুধু সর্ষে বাগান, সর্ষে বাগান, সর্ষে ক্ষেত। খুব সুন্দর যে এই যে ফুলগুলো ফুটে থাকে, খুব সুন্দর লাগে। তো আমি ভাবি যে আমাদের দিকে কোথাও দেখি না সর্ষের ক্ষেত, বাট এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, ঠিক পাশেই দেখতে পাচ্ছ, ঠিক ওনাদের ছোট্ট পরিসরে যদিও বাগানটা, তারপরও বেশ ভালো লাগছে।
এই ধরনের সর্ষে ক্ষেত এই ফুলে ভরা দেখলে বেশ চোখ জুড়িয়ে যায়। আমারও তাই হচ্ছে, আমার খুব ভালো লাগছে কিন্তু এই সর্ষে ক্ষেত বা সর্ষে বাগান দেখে। আমার সামনেই নদী, আর এটাই হচ্ছে বালিখাল ঘাট বলে। এখানে আসার জন্য অয়ন এত বায়না করছিল, বাট অয়ন আমাকে বলেছিল মরানীগণের সময় আসতে। আমি গত সপ্তাহে যখন ওদিকে গেছিলাম সাহেবখালীর ওদিকে, তো আমি জিজ্ঞাসা করেছিলাম এখন কী গণ, তো তখন বলেছিল মরানীগণ। তো আমার মাথার থেকে বেরিয়ে গেছে এখন মরানীগণ, তার মানে এক সপ্তাহ পরে যে মরানীগণ থাকবে এমনটা না। তো এখন এখানে এসে জানলাম যে মরানী না, এখন মরানীর উল্টো যেটা সেটাই। তো এখানে নাকি চর পড়ে, সেই চর ধরে এখান থেকে হেঁটে হেঁটে ওদিকে যাওয়া যায়। তো এই যে ঘাটে দাঁড়িয়ে আছি, এই ঘাটে জলটা দেখো, অসাধারণ জল, পরিষ্কার জল। সুন্দরবন নদীর কোনো জল এত পরিষ্কার হয় আমার চোখে প্রথমবার পড়ছে। ওয়াও, অসাধারণ অসাধারণ লাগছে কিন্তু। আর বেশি কথা বলতে পারছি না, পেছনে এত জোরে গান বাজছে, কপিরাইট ইস্যু আসবে। নাহলে সামনে এক নৌকো ছিল, ভাই ছিল, ওর সাথে একটু কথা বলতাম। একটু আগে যে সর্ষে ক্ষেত দেখছিলাম, তো আমি ভাবছিলাম যে এখানে কেন সর্ষে চাষ করেন না চাষিরা। তো এই পাশে এক কাকুর সাথে গল্প করছিলাম, কাকু বলছেন যে 1 বিঘা জমিতে 10-12 বিঘে ধান হয়, সর্ষে হলে 2 বিঘা হয়, এই কি 2 বস্তা, মানে প্রফিট কম। আচ্ছা, প্রফিট কম বলে এদিকের লোকজন সর্ষে করে না। তবে বাংলাদেশের লোকজন এত সর্ষে চাষ কেন করে বুঝি না, ওদের তো তার নিশ্চয়ই সর্ষে ধান গরমের ধান হয় না। আচ্ছা, গরমের ধান হয় না বলে ওরা সর্ষে চাষ করে। আচ্ছা আচ্ছা। আর কাকু এসছেন, দেখতে পাচ্ছ জাল নিয়ে, জাল আছে, ব্যাগ আছে, এই নদীতে আর কি জাল ফেলবেন, চিংড়ি মাছ ধরবেন, ছোট ছোট যে চিংড়ি হয়, ওই ছোট চিংড়িগুলো কি নাম বলে? ওই চাপড়া চিংড়ির বাসা। আচ্ছা, চাপড়া চিংড়ি বলে। আচ্ছা আচ্ছা। দাদু এসছেন, দাদুর সাথে দাদুর নাতনি এসছে, কি নাম তোমার? বন্দনা মণ্ডল। বন্দনা মণ্ডল কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়ে। বন্দনা হচ্ছে ওই দাদুর নাতনি। বন্দনা তার দাদুর সাথে এসছে এই নদীতে জাল ফেলার জন্য। তো আজকে এই চিংড়ি মাছ ধরলে ওটা কি নিয়ে গিয়ে তারপর রান্না করে খাবেন? হ্যাঁ, রান্না করে খাবো, বিক্রিও হবে। ও, বিক্রিও করেন? মানে অনেকটা পড়ে নাকি? হ্যাঁ, এত হবে, 2 কিলো 2.5 কিলো 1.5 কিলো। কতক্ষণ ধরে ধরবেন? ঘন্টাখানি। ঘন্টাখানেকে 2-2.5 কেজি হয়ে যায়? আমরা ঘাট থেকে বেরিয়ে এলাম, কাকুকে বললাম চলুন একটু ওদিকে যাই, গিয়ে আপনাদের সাথে একটু গল্প করি। পেছনে এত জোরে ওরা বক্স বাজাচ্ছে, পিকনিক করছে আর কি, যার জন্য। তো এখানে একটু ছাওয়াতে দাঁড়িয়ে কাকুদের সাথে একটু গল্প করি। অনেক কথা বলছিলেন আর কি, তো বেশ শুনতে ভালো লাগছিলো, ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি, তার জন্য ওনাকে ডাকলাম। আপনি কি পেশায় কি করতেন কাকু, আগে বললেন? আগে মিস্ত্রির কাজ করতাম। কাঠের মিস্ত্রি বললেন, ফার্নিচারের মিস্ত্রি? হ্যাঁ, কলকাতা থাকতাম আমি। এই যে এখানে কত বছর ধরে আছেন আপনারা? এখানে এই 20 বছর। 20 বছর? তার আগে কোথায় থাকতেন? ও, কলকাতা। বাপ ঠাকুরদাদের যে জমি ভিটা, সেটা কোথায়? বাংলাদেশ। বাংলাদেশে কোথা থেকে? বাংলাদেশে তোমার ওই কয়রা থানা। কাকুর বাপ ঠাকুরদারা থাকতেন আগে খুলনা জেলার কয়রা বলে কোন এক জায়গা। বাংলাদেশ থেকে আপনারা যখন আসেন, মানে আপনার বাবা এসছেন না ঠাকুর? বাবা ছিল, বাবা মা সব এই দেশে এসেছিল। তো আপনার তখন বয়স কত ছিল? আমার বয়স তখন 22-24। ধরেন ওই ওটা পড়ার সময় আসি, বাংলাদেশে যখন উঠে আসলো লোক সব। এই 71-72? 71-এ। মানে 30, তাও তো 50 বছর হয়ে গেল। 50 বছর। আপনার এই বর্তমান বয়স কত? এখন 76 বছর বয়স। মানে 23-24 বছর বয়সে এখানে চলে আসেন। এসে তখন এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম, ওই এখানে থাকতাম না, তখন কলকাতা থাকতাম। কলকাতা মসজিদ, ওই সল্টলেক থাকতাম তখন। সল্টলেকে? হ্যাঁ। আচ্ছা, সল্টলেকে তখন ওই ইন্দিরা গান্ধী থেকে জমি টমি দিয়েছিল, হ্যাঁ, মানে উদ্বাস্তুদের জন্য দিয়েছিল। ওই ঝড়খালি দিয়েছে, ওদিকে ওই যে 9 বিঘে জমি। তাই? হ্যাঁ। তো এই হচ্ছে এনাদের গল্প। তখন আমরা দক্ষিণে আসবো না বলে আমাদের চিন্তা ভাবনা ছিল। তো হঠাৎ করে দক্ষিণে এলেন কেন? এই মানুষের চাল ঘুরে, মানুষই আত্মীয় স্বজনে তারা ডাকি নিয়ে এই যে না, খুব ভালো জায়গায় আনো তেন। আচ্ছা, আপনার রিলেটিভ মানে আত্মীয় স্বজনরা এখানে আছেন? আছে, অনেকে আছে। ঝড়খালির দিকে, এখানে কম আছে। আচ্ছা, ঝড়খালিতে আছে। ঝড়খালি তো আর ওই শহীদনগর ওই দিকে। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে 1 মেয়ে। তো বন্দনা ক্লাস 5-এ পড়ো। আর তোমার বাবা কি করে? আমার বাবা মিস্ত্রি কাজ করে। কি মিস্ত্রি? রাজমিস্ত্রি। আচ্ছা, ওর বাবা রাজমিস্ত্রি কাজ করে। তোমরা কয় ভাই বোন? আমরা 3 বোন। তুমি ছোট না বড়? আমি মেজো। বড় দিদি কি কোন ক্লাসে? বড় দিদির বিয়ে হয়ে গেছে। বড় দিদির বয়স কত? বিয়ে দিয়ে দিয়েছে? বয়স হয়েছিল, মানে কি ডিফারেন্স অনেকটাই? আর ছোট বোন কি করে? ছোট বোন দুধু খায়। ও, একেবারে বাচ্চা? ও আচ্ছা, দুধু খায় মানে এখনো তো 2-3 বছর বা 4 বছর না, 4 বছরের বাচ্চা তো দুধু খায় না। 2 বছর 2-3 বছরে না? আচ্ছা আচ্ছা।
2-3 বছরের বাচ্চা দুধু খায়, মানে এর থেকে ওর বোনের ডিফারেন্স অনেক, আবার এর থেকে দিদির ডিফারেন্সটা অনেক, যার জন্য ও দিদির বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার মেজো ছেলে কি করে? মেয়ে ছেলে ওই মিস্ত্রির কাজ করে, আমার গাড়ি চালায়। ছোট ছেলের সাথে আপনি থাকেন? হ্যাঁ। কাকিমাও আছেন? আপনার স্ত্রী? কাকিমা মারা গেছে। আপনার স্ত্রী নেই? উনি কত বছর আগে গত হয়েছেন? এই 2 বছর হয়ে গেল। 1 বছর। 1 বছর। 1 বছর 2 বছর হয়ে গেছে। আচ্ছা, এইটাকে বালিখাল বীচ বলে না? না, এই গ্রামটার নাম ত্রিদীপনগর। আচ্ছা, এই গ্রামের নাম হচ্ছে ত্রিদীপনগর। আর বালিখাল বলতে যেই বাজারে নেমেছিলাম ওই বাজারটা হচ্ছে বালিখাল বাজার। আমাকে অয়ন বলছিল যে এখানে বিচ মানে চর পরে যেখানে খেলাধুলো করে অনেক মানুষ ঘুরতে আসে, তো কাকু বলছে সেটা 3টে থেকে পরে শুরু হবে, 3টের পরে সেই চর জেগে উঠবে। তো ততক্ষণ যদি আমি এখানে ওয়েট করি দেখানোর জন্য, তাহলে আমি আর আজকে বাড়ি ফিরতে পারবো না, অথবা আজকে তো দেখাতে পারছি না, আজকে না আমি আর কখনো দেখাতে পারবো না, তো সরি তার জন্য। পড়াশোনা করতে ভালো লাগে তোমার? হ্যাঁ। হ্যাঁ, তুমি যে ক্লাস 5-এ পড়ো, এবারে উঠলে নাকি? এবার উঠলাম। ক্লাস 4-এ তোমার রোল কত ছিল, মানে কেমন স্টুডেন্ট ছিলে তুমি? 2 ছিল। 2 ছিলে, তো আমার ভালো স্টুডেন্ট তুমি। আচ্ছা আচ্ছা, ওর রোল নাম্বার 2। প্রাইমারি স্কুলে স্টুডেন্ট অনুযায়ী তার কেমন মার্কস সেই অনুযায়ী কিন্তু রোল নাম্বারটা হতো, তো সেই হিসেবে তোমার 2, তাই তো? আর ফার্স্ট কে, কোনো ছেলে না মেয়ে? মেয়ে। আর সেও মেয়ে? আর তোমাদের স্কুলে কি ছেলেরা পিছিয়ে পড়াশোনায়? তো যাই হোক, এখানকার মেয়েরা বেশ শিক্ষায় অনেক এগিয়ে আছে। ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করবে, অনেক ধন্যবাদ। কাকু যে বাংলাদেশ থেকে এখানে এসছে তখন 23-24 বছর বয়স, তখন অলরেডি কাকুর বাংলাদেশে বিয়ে হয়ে গেছিলো। আর বিয়ে হয়ে যাওয়ার পর ওখানে বড় ছেলের জন্ম হয়েছে, মেজো ছেলের জন্ম হয়েছে, তারপরে উনি চলে আসেন এখানে। ওটা পড়ার আগে দেশে ফেরেছে, ওই যে তোমার 70 সালের আগে, মানে ওই 71-এর যে ঝামেলা হয় তার আগে পরেই আসি আবার বাংলাদেশে গিয়েছিলাম। বাবা মা সব ওখানে ছিল, আমি এই দেশে আইছিলাম, আমার মামারা থাকে উড়িষ্যায়। তো বর্তমান আপনার বড় ছেলে বাংলাদেশে? হ্যাঁ। আর ও বললো পিসি? কোন মেয়ে? ওই যে একটা মেয়ে। আচ্ছা, এক মেয়ে, সেও বাংলাদেশে থাকে। তো এই যে বাংলাদেশে এত ঝামেলা হচ্ছে, এটা নিয়ে কোনো ভয় আছেন? ভয় আছে, কিন্তু এখন কিছু করার কাজের নেই। বর্ডার থেকে আসতে দিচ্ছে না? আসতে দিচ্ছে না, কোনো পাসপোর্ট দিচ্ছে না। বড় ছেলের পাসপোর্ট পেয়েছে, তাও আসতে যাচ্ছে না। মানে যার এপারও লোকজন আছে ওপারও লোকজন আছে, তাদের অনেক টেনশন, অনেক চিন্তা যে ওখানে যখন তখন মারামারি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আর কতটা হচ্ছে আমরা জানি না, নিউজে যতটুকু দেখাচ্ছে ততটুকুই আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি যে এই মারামারি হচ্ছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর আচ্ছা, আপনার ছেলে তো ওখানে আছে, কথা হয় ফোনে? হ্যাঁ। তো কি বলছে, ওখানে সত্যি সত্যি এগুলো হচ্ছে নাকি? হ্যাঁ, সত্যি সত্যি আছে। সত্যি সত্যি হচ্ছে? হ্যাঁ, মিথ্যা না। গরুর মাংস বাড়িয়ে নিয়ে দেখছে, গরুর মাংস খাইতে হবে, আর মুসলমান হতে হবে, এরকম বলছে? হ্যাঁ, কিন্তু এখানে কেউ তো, সরকার তো কেয়ার নিচ্ছে না। বাংলাটা তো এই ভারতের সাথে ছিল। আচ্ছা, যখন পাকিস্তানের সাথে বাংলাদেশের যখন যুদ্ধ লাগে, তখন আপনারা কি ওখানে ছিলেন? না, এখানে ছিলাম। তখন এখানে ছিলেন না? হ্যাঁ, আমি এখানে ছিলাম, আর বাবা মা সব ওই দেশে ছিল। তখন তো প্রচুর মানুষ, দল দল মানুষ এবারে পালিয়ে এসেছিল। এখানে যখন পারিয়ে আসবো তার একদিন আগে আমি ওখানে চলে গিয়েছিলাম, যে আমি শেষে বাবা মার পাবো না। হ্যাঁ। কোথায় আসি, কোথায় চলে যাবে, শেষে খুঁজে পাওয়া যাবে না। এই এত লোকের ভিতরে, বাংলাদেশে তো বহুত লোক আইছিল, আর ওর ভিতরে কোথায় পাবো খুঁজে, তাই বাংলাদেশে ছুটি চলে গিয়েছিলাম। তখন বর্ডার খোলা ছিল, চলে গিয়েছিলাম, গিয়ে ওদের সঙ্গে ঘুরে নিয়ে আবার। আচ্ছা, যদিও এখন বাংলাদেশ, একটা সময় ছিল আমাদের ভারতের সাথে একটাই দেশ ছিল, পাকিস্তান বলো, বাংলাদেশ বলো, ভারত বলো। তো যখন এই দেশ ভাগাভাগি হয়, বর্ডার কাঁটাতারে বেড়া লাগে, তখন নিজেদের মানুষ আর নিজেদের থাকে না, সব অপরিচিত লোকজন হয়ে যায়। অনেক দুঃখ, অনেক কষ্টের লাগে। কষ্ট লাগে। আর একটা জিনিস আছে, এখন এই ভারত সরকারের এখন 3টি জেলা পাওনা আছে ওই জায়গায়। কোন কোন জেলা? খুলনা, যশোর আর সাতক্ষীরা। সাতক্ষীরা? আচ্ছা, খুলনা, যশোর আর সাতক্ষীরা, এই 3টে জেলা ভারতের অংশ বলে আপনি মনে করেন? ভারতের অংশ। আপনি কেন, তখন এই ভরি করি গিয়েছিল, শয়তানি করি গিয়েছিল, যেখানে হবে ভৈরব, সেখানে করে গেল ভোমরা। আচ্ছা আচ্ছা, ভৈরব নদীর জায়গায় ভোমরা করে গেল, ভোমরা বর্ডার করে গেল। আচ্ছা, ওটা ভৈরব নদী হওয়ার কথা ছিল? হ্যাঁ, ভৈরব নদী বর্ডার। আচ্ছা, ওইটা যদি হতো তাহলে ওগুলো 3টে আমাদের এখানে চলে আসতো। এখানে চলে আসতো, কিন্তু ওই যে তোমার এরা করে গেল শয়তানি করি, ব্রিটিশরা। আচ্ছা, শয়তানি করি গিয়েছে। যাক, এটা আমার জানা নেই। কাকু বলছেন, যেহেতু বাংলাদেশে উনি থাকতেন, উনি বলছেন, উনি বলতে পারবেন, আমার কোনো আইডিয়া নেই। এনার ছোট ছেলের মেয়ে, ছোট ছেলে একমাত্র এখানে থাকে, আর এর মামা বাড়িও তো ওখানে বাংলাদেশে। তুমি গেছো মামা বাড়ি কখনো? হ্যাঁ, ছোটবেলায় গিয়েছি একবার। তাহলে তোমার তো মনে নেই। ওর মামা বাড়িটা কোথায় বাংলাদেশে? বাংলাদেশে ওই পশ্চিমে, তোমার ওই
হেতালখালি ঠালি ওই লাইন। হেতালখালি। হ্যাঁ। কথা বলতে বলতে পেছনে আরেক কাকু এসে হাজির হলেন। কাকুর মাথায় দেখো এত বড় একটা সিলিন্ডার। আপনার শালা নিজের শালা? হ্যাঁ। আচ্ছা, এই কাকু নিজের শালা। তো আপনার বাড়ি কোথায়? ওই তো সামনে। তো আপনিও কি ওই আগে চলে এসেছেন ওই বাংলাদেশ থেকে পরে? এই বয়সে এটা টোটাল কেজি ওয়েট হচ্ছে 14 আর 15, মনে হয় 30 কেজির আশেপাশে। 30 কেজি না 18 কেজি। কত? 18 কেজি। না না, গ্যাস তো থাকে 14 কেজি। হ্যাঁ, গ্যাসটা 14 কেজি। আর 4 কেজি সিলিন্ডারের ওয়েট নাকি? না না, আরও বেশি হবে। খালি সিলিন্ডারের ওয়েট কত? তা বলতে পারি। তাহলে 18 কেজি কি করে বললেন? তো ওই তোমার ওই গ্যাস, শুধু গ্যাসের কথা বলছি। শুধু গ্যাসের কেজি তো 4 কেজি, 14 কেজি। হ্যাঁ। আপনি 4 কেজি ভরে নিয়ে এসছেন। হ্যাঁ এটা ফুল গ্যাস না? হ্যাঁ ফুল গ্যাস। তো ফুল গ্যাসের তো ওয়েট 4 কেজি, এই 14 কেজি। হ্যাঁ 4 কেজি না, 14 কেজি। 14 কেজি তো হ্যাঁ। ও কেটা জানে, আমি অত হিসাব আমি রাখি। আপনি জানেন না, পয়সা দিয়ে নিয়ে আসেন, জানেন না? পয়সা দিয়ে- আপনার গ্যাসের ওয়েট হচ্ছে 14 কেজি। তারপর তো এই মালটার তো ওয়েট আছে। হ্যাঁ, weight আছে। ওই জন্য বললাম প্রায় 30 কেজির আশেপাশে ওয়েট আছে। সে তো আছে। আর আমি যখন ওই বালিখাল বাজারে যখন ভ্যান থেকে হেঁটে আসছিলাম, তখন এই কাকুকে আমি যেতে দেখেছিলাম খালি সিলিন্ডার নিয়ে যেতে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো উনি ওই অত দূর থেকে হেঁটে হেঁটে আসছে, কষ্ট হচ্ছে তো? না তো এখানে একটু জিরিয়ে নিয়েছি। আচ্ছা, জিরে নিয়েছেন। বাড়িতে ছেলে নেই আছে কিটা কোথায় রয়েছে তার? বা সাইকেল নেই? না, সাইকেল টাইকেল নাই। আচ্ছা আচ্ছা। আর আমরা সাইকেল তো চালাইনি, চালাতে পারিনি। ও, চালানো শেখেন নি? না গো। আর যদু ভাই একটু দুবেদা শিখেছিলাম, তাও মাথাকে আর মনে আছে। আচ্ছা আচ্ছা। আপনি কি ওটা- করতেন যখন কাজ করতেন, তখন কি করতেন? কি কি কাজ? আপনি যখন কোনো কাজ করতেন, ঠিক কাজ করতাম। না না, পেশা কি ছিল আপনার? পেশা কি আবার? কাজকর্ম, পেশা, যা চাষবাস, এই সমস্ত আচ্ছা, চাষবাস করতেন, সেটাই জিজ্ঞাসা করছি। তাছাড়া আর অন্য কোনো পেশা নেই। ও আচ্ছা আচ্ছা। ব্যবসা বাণিজ্য নেই। তো আজকে বাজারঘাট হয়ে গেছে নাকি? না, বাজারঘাট নাই। চাতরে ওই হুম। পাতা কিছু ম্যালমেটেশন দেবো, তাই এই নিয়ে চাতরে মানে? ওই ধান পাতা, গরম চাষের ধানের পাতা, বীজ আচ্ছা, মানে রুইবেন? বীজতলা। বিস্তরটা কি করবেন? সার ঠার দেবো, ওষুধ টষুধ দেবো। আচ্ছা, ও গিয়ে এখন ওষুধ দিতে যাবেন। ও আচ্ছা, ঠিক আছে, যান। আপনি কাঁপছেন। যান যান যান। টলছিল না, হ্যাঁ, টলছেন তো? ওই গ্যাস টলছিল মাথা। আচ্ছা, গ্যাস চলছে বলে আপনি চলছেন? আচ্ছা, ঠিক আছে, যান। হ্যাঁ, কত দূর থেকে হেঁটে হেঁটে আসছে মানে। হ্যাঁ, বলুন। এখন তো বুড়ো হয়ে গেছি, গায়ে বল নেই, রক্ত গাঢ় হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, এই সমস্ত ঠান্ডা আমাদের কাছে কিচ্ছু ছিল না। শুনি দেখো, ঠান্ডা মানে? এই যে উত্তরে হাওয়া ঠান্ডা। হ্যাঁ। আমরা কিছু বুঝতাম না। সকালবেলা উঠবো, চান করবো, মাঠে চলে যাবো, গরম খাইয়ে তোমার ভাত খাইয়ে ধান কাটতে। আর এই রাত 11টা 12টা অবধি। হুম। হ্যাঁ, ওই খালি গায়ে? একটা করে গেঞ্জি, তাই ঘামি ভিজে যেতে হবে। করে গেঞ্জি, একটা করে গেঞ্জি থাকবে। একটা করে গেঞ্জি গায়ে থাকবে, তারপর সেখান থেকে ধান কাটিয়ে এসে আবার মলন। আচ্ছা। সেই মলন করতে করতে 12টা 12:30 1টা বাজে যাবে। সেখান থেকে এসে আবার চান করবো, চান করে দুটো খাইয়ে আবার শুভ। কতক্ষণ সময় শোবো? আচ্ছা আচ্ছা। কাকু বলতে চাইছেন, আমি যখন ঘাটে এই কাকুর সাথে দেখা হয়, যেই ঘাটে, ওই ঘাটে গেছিলাম, তখন যে হাওয়াটা আসছিল আমার ঠান্ডা লাগছিল। তো আমি কাকুকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি খালি গায়ে আছে, ঠান্ডা লাগছে না? তো উনি বললেন না, আমার ঠান্ডা লাগছে না। সেই কথাটা ইনি বলছেন যে এখন উত্তরের হাওয়া আমার কোনো যায় আসে না, তখন খালি গায়ে পালে একটা পাতলা গেঞ্জি তাই পরে কাটিয়ে দিতেন। ধরো ভোরবেলা উঠিয়ে চারাচুরি জল দেওয়া, বাগান ঘাটকে খেতে জল দেওয়া, দিয়ে ওইভাবে উনি চান করিয়ে রান্না হয়ে যাবে, দুটো খাইয়ে ওইভাবে চলে যাবো কাছে হাতে করে মাঠে। তো এখন বাড়ির কাজকর্ম ছাড়া আর বাইরে কিছু করেন না? বাইরে এখন আর যাওয়ার শক্তি নেই। আপনার কত বললেন? 80 ধরো, 81 বাদ দেন, আমি 81 ধরো। 80 বছর বয়স? এখন শূন্য। তাহলে আপনি হিসাব করলে ধরতে পারবেন। হ্যাঁ। ধরো বাংলার সালে, হ্যাঁ, বাংলা তোমার 51 সালে আমার জন্ম। 1430 বা 31 চলছে। 1400 মানে 1351 সালে। এটা 31 মানে 80। হ্যাঁ হ্যাঁ, ওরকমই হবে। ভাবো, 76 বছর বয়স এনার, ওনার থেকে বয়সে বড় এনার 80, ইনি 81 বলছে, বাট আমি 1 বছর যদি কমিয়ে দিই, 80 বছর বয়সে মাথায় এই সিলিন্ডারের ওয়েট এক্স্যাক্ট কত আমার জানা নেই। ভরা সিলিন্ডার, 14 কেজি গ্যাস থাকে, আদারওয়াইজ আর বাদ বাকি আনুষঙ্গিক নিয়ে সম্ভবত গল্প করছি 25 কেজির আশেপাশে ওয়েট নিয়ে 80 কেজির একজন ভদ্রলোক, বয়স্ক লোক, এইভাবে দেখো কত কেজি মাথায় নিয়ে হেঁটে আসছে কয়েক কিলোমিটার। যারা 25-30 বছর বয়স হয়ে গেছে তারা পুরো
ঝুঁকে পড়ছি। এই নেতা দেখো মাথায় কত কেজি ওয়েট নিয়ে। 80 সত্যি সত্যি বলছেন 80? না আপনি হিসাব করেন না, ওই তোমার 51 সালের থেকে হিসাব করেন কত বয়সে, সেটা হিসাব করলেই তো আসছে 80 বছর, ওরকমই আসছে। তো হিসাব করেন। আর 80 বছর মানুষ, 80 বছরের লোক এখনো ইয়াং দেখে মনে হচ্ছে 60 বছরের আশেপাশে। তাহলে এখন চিন্তা করেন, আমি এই এখন আমরা শোনেন একটা কথা কি জানেন, আমরা ছোটবেলা আমরা দুধ ঘোল খেয়ে মানুষ, আচ্ছা হ্যাঁ, ঘি মাখন আমরা বাড়ি এখনকে ছেলে তা পাচ্ছে না। আচ্ছা, মানে গরু থাকতো ছিল বাবা, গরু 40-50টি করে গরু ছিল তো আমাদের, খালি আমাদের 3টি করে রাখার লাগতো, 4টি করে রাখার লাগতো খালি গরু। তাই? হ্যাঁ, মানে ওই বাংলাদেশে। এর আগে যখন সাহেবখালী গেছিলাম, এক দিদার সাথে কথা বলছিলাম, ওই দিদাও বলছিলেন ঘোল কথা, দুধের কথা, ঘিয়ের কথা, মাখনের কথা। এই কাকু ইনিও বলছেন। অ্যাকচুয়ালি এনার বয়সের লোক আমার দাদু হওয়া উচিত, বাট এনাকে দেখে আমার কোনো অ্যাঙ্গেল থেকে দাদু মনে হচ্ছে না, কাকু ছাড়া মানে জেঠু আর কি, জেঠুর বয়সী মনে হচ্ছে। আমার বাবা 115 মরেছে। 115 বছর? হ্যাঁ, আমার বাবা 2-10 জন লোক হ্যাঁ চাপি ধরলে নড়তে পারতো না তারা। সকালে 2.5-3 কিলো পান্তা, 4 কিলো চালের পান্তা খেত সকালবেলা 3-4 কেজি চালের পান্তা, 500-600 গ্রামের চালের ভাতে কোথায় থাকবে তা? ও এখনো লাগতো না, কোথায় থাকবে? 6.5 ফুট লম্বা। 6.5 ফুটের লম্বা? হ্যাঁ, 6.5 ফুট লম্বা। মানে ভাত খেত কত কেজি চালের ভাত খেত? তা 3 কেজি চালের ভাত তো সকালবেলা লবণ দিয়ে খাওয়াই যেত, তরকার বাদে। 3 কেজি চালের ভাত? হ্যাঁ সত্যি? এখন তো 3 কেজি, এখন 3 কেজি না, এখন বলে আগে বলতো বাংলাদেশে বলো শের, আরে ভারতে কেজি। হ্যাঁ, তাহলে না শের এখানে আগেও ছিল, এখন শের থেকে আস্তে আস্তে কেজিতে কনভার্ট হয়ে গেছে, যদিও আগে ছিল শের। নেমন্তন্ন বাড়ি, কোনো শাদি বাড়ি হলে, বিয়ে বাড়ি হলে ওদের একটা জোট ছিল। হ্যাঁ, এই আলাদাই বসতে হবে। তো যে বিয়ে বাড়িতে খেতে যেতেন এনারা, এই বিয়ে বাড়ির লোকজন রেগে যেতেন না যে এত ভাত দিতে পারবো না? না, তাদের আলাদা স্পেশাল খাওয়া, আলাদা লোক থাকবে দেওয়ার জন্য, মানে ওরা আরো বেশি আনন্দ পেতেন না, খুশি হতেন। আচ্ছা, তোর কিরম খাইছিস? হ্যাঁ, কেডা কত খাতি পারে দেখো, এরকম মানে কম্পিটিশন হতো? কম্পিটিশন হতো। নামাবো না? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। মানে এত ওয়েট নিয়ে দাঁড় করিয়ে রাখা ঠিক হবে না, যদিও আমি দাঁড় করাইনি, ওনাকে যেতে বলছিলাম, উনি নিজের থেকে দাঁড়িয়েছিলেন। তো যাই হোক, আমার কোনো আইডিয়া ছিল না 3-4 কেজি চালের নাকি ভাত খেত। আপনি কত কেজি চালের ভাত খেয়েছেন মানে ম্যাক্সিমাম? 1.5-2 কিলো চালের ভাত আমার খাওয়াই যেত। 1.5 থেকে 2 কেজি আগে খেতেন, এখন আর খেতে পারেন না? এখন এই দেশে সেদ্ধ চালের ভাত খাই। আর ওখানে কি চালের ভাত? ওই যে 3-4 কেজি চাল বলছেন, মানে ওটা কি আতপ চালের ভাত খেতেন? আচ্ছা, জানি না, আতপ চাল সেদ্ধ খাই না। আচ্ছা আচ্ছা, মানে নুন দিয়ে এমনি খাওয়া যেত ভালো। এখন নেই, আগে হতো বড়ান ধান সব। আচ্ছা ঠিক আছে, আর কথা বলছি না ভাই, আওয়াজটা আছে তো কপিরাইট চলে আসবে। অনেক ধন্যবাদ দুজনকে, চলো টাটা টাটা। বালিখাল বাজার যে ঘাট থেকে বেরিয়ে গেলাম, এত জোরে গান বাজছিল যার জন্য কথা বলতে পারছি না বলে চলে এলাম। আমি এখন ঝড়খালির যে ঘাট সেদিকে যাচ্ছি, আর এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে তোমরা যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। চলো টাটা। কী রান্না করবেন আজকে? ওই তো পুঁই শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে, এরকম ঠেসে করে সাদা হয়ে যাবে। আপনাদের বাড়িতে কি রান্না হয়েছে আজকে? আমাদের লাউয়ের ডাঁটা, বাড়িতে এই যে লঙ্কা তুলতে লাউ নাই, ওই দেখো কোচরে করে লঙ্কা তুলতে গেছিলেন। উত্তরপ্রদেশে বিয়ে দিয়েছেন? যাদেরকে বিয়ে তারা কি বিহারি না বাঙালি? না, বিহারি। তো এই হচ্ছে দুধ দেওয়ার সিস্টেম আর কি। কখনো হিংসে হয় না যে এনারা বাড়ি থেকে বেরোলেই জল পাচ্ছে, আপনাকে কত দূর থেকে আসতে হচ্ছে? আপনার নামটা কি? নমিতা মণ্ডল। আপনি ছোট না, কাটলেন কেন? বিক্রি করবেন বললে তো? বিক্রি করবো তাই কি। এই হচ্ছে পুই বিটেলি। না, বয়ে নিয়ে যাবো না। ও ক্লাস 9-এ পড়ে, ও বাবাকে হেল্প করার জন্য শনি রোববার করে ও ফুচকার দোকানে বসে। গরমের সময় যে ধান চাষটা করেন, এই ধান চাষটাকে কি বলে? তোমরা যে পেঁয়াজ কালি খাও,
সেই পেঁয়াজকালি খেতে গেলে সেই যে গাছ, সেই গাছটা হচ্ছে গোটা পেঁয়াজ বসাতে হয়। ও নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, কটা নিয়ে যাও। না 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 ঠিক আছে।